যেটা বলছিলাম যে কামরার যে আহ, মেঝে, অর্থাৎ আপনার ছাত্রাবাসের রুমগুলো হবে হচ্ছে 60 বর্গফুট। 3 জন করে এক একটা রুমে থাকার সুব্যবস্থা থাকবে এবং পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে আহ ভিতরে, এবং আহ, পরিবেশটা হবে স্বাস্থ্যসম্মত। আচ্ছা, তারপরে মনে করেন আহ, একটা খেলার মাঠ থাকতে হবে, একটা ব্যায়ামাগার থাকতে হবে, যেখানে ছাত্ররা উম, শারীরিক ব্যায়াম, কসরত সেগুলো প্র্যাকটিস করতে পারে, বা তাদের অবসরে তারা খেলাধুলা করতে পারে। হ্যাঁ, শারীরিক ফিটনেসটা যেন তারা সুন্দরভাবে বজায় রাখতে পারে, তার জন্য খেলার মাঠ এবং একটা ব্যায়ামাগার থাকতে হবে। তারপরে আসেন, ছাত্রাবাসে একটা কমন রুম থাকতে হবে। সেই কমন রুমে আপনার আহ, খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে। ইনডোর গেম যেগুলো, মনে করেন দাবা, তারপরে হচ্ছে ক্যারাম, তারপরে টেবিল টেনিস, হ্যাঁ, এই ধরনের খেলার ব্যবস্থা তাদের থাকতে হবে। বিনোদনের জন্য টেলিভিশন থাকতে হবে। আচ্ছা, তারপর আসেন, ছাত্রাবাসের রুমগুলো হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, যা বলি গেলাম তাকে এতক্ষণ হয়েছে দেখুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে উম 12টির মতন বাথরুম থাকতে হবে। বিশেষ করে ছেলেদের ছাত্রাবাসে 12টি করে ওয়াশরুম বা বাথরুম থাকতে হবে। আচ্ছা, এবং রান্নাঘর হতে হবে 25 ফুট দূরে, অর্থাৎ 25 ফুট দূরত্ব রেখে তাদের রান্নাঘরটি হতে হবে। আচ্ছা, তারপরে আসেন, খাবারের খাবারগুলো হবে স্বাস্থ্যসম্মত। খাবারগুলো হবে হচ্ছে স্বাস্থ্যসম্মত, যেমন এমন কোনো খাবার বা এমন রান্নাটা এমন হবে না, বেশি গুরুপাক হবে না, যেটা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি। অর্থাৎ খাদ্যটা হতে হবে স্বাস্থ্যসম্মত। এবার আসুন, তাদের চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ একজন আহ কমন ডাক্তার থাকতে হবে, যিনি আহ শিক্ষার্থীদেরকে শারীরিকভাবে তারা ফিটনেস কিনা, তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, হ্যাঁ, তারা যেন মানে একটা টাইমে নিয়মিত, সপ্তাহে হোক বা 10 দিন পর পর হোক, তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। আচ্ছা, পারিপার্শ্বিক অবস্থা এবং সর্বত্র খাদ্য পরিদর্শন করবেন। আচ্ছা, হোস্টেলের খাবারটা স্বাস্থ্যসম্মত কিনা, তাদের সঠিকভাবে পরিচর্যা করা হচ্ছে কিনা, তাদের চিকিৎসার ব্যবস্থা ঠিক মতো হচ্ছে কিনা, বা তারা কতটুকু সুস্থ আছে, তারা সব ধরনের সুযোগ সুবিধা গুলো পাচ্ছে কিনা, এগুলোর জন্য একজন পরিদর্শক থাকতে হবে, যিনি সব সময় এই শিক্ষার্থীদের মনিটরিং করবেন। সেহেতু আমরা এখন বুঝতে পারলাম আলোচনার মধ্যে দিয়ে যে স্বাস্থ্যসম্মত ছাত্রাবাস কি। হ্যাঁ, তাহলে একটি প্রতিষ্ঠানে অবশ্যই স্বাস্থ্যসম্মত ছাত্রাবাস থাকাটা বাঞ্ছনীয়, অবশ্যই থাকতে হবে। বিশেষ করে যারা অনেক দূর থেকে আসেন, সেই সকল শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যসম্মত ছাত্রাবাস আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা বাঞ্ছনীয়। তো এই গেল হচ্ছে আমাদের একটা প্রশ্নের আলোচনা। এবার আসেন, একটা রোগ সম্পর্কে আমাদেরকে আপনাদের সাথে আলোচনা করে একটা রোগ সম্পর্কে, সেটা হচ্ছে প্লেগ রোগ। এটা আমরা বেশ কয়েক বছর ধরে এই রোগ সম্পর্কে আমরা জেনে আসছি, শুনে আসছি। কম বেশি আমরা সবাই জানি এই প্লেগ রোগ সম্পর্কে। তো আরেকটু আমি আপনাদের জাস্ট মনে করিয়ে দেবো, এই জন্য আগামীতে পরীক্ষা এ ধরনের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এই জন্য একটু জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দেওয়া, এছাড়া কিছু না। আচ্ছা, প্লেগ রোগ কত প্রকার ও কি কি, এই রোগের লক্ষণগুলো লিখুন। এরকম ধরনের কোশ্চেন থাকতে পারে যে প্লেগ রোগ কত প্রকার, কি কি, এবং এই রোগের লক্ষণগুলো লিখুন। আচ্ছা, প্লেগ এক প্রকার জটিল ও মারাত্মক রোগ।
এই প্লেগ রোগটা জটিল এবং মারাত্মক রোগ। ক্যাসিলাস পেস্টিস নামক এক প্রকার রোগ জীবাণু দ্বারা এটা সংক্রমিত হয়। ক্যাসিলাস পেস্টিস, ক্যাসিলাস পেস্টিস নামক এক প্রকারের জীবাণু দ্বারা হচ্ছে এই রোগটা সংক্রমিত হয়। এই রোগ মূলত 3 প্রকার। এই প্লেগ রোগ 3 প্রকার। তাহলে দেখেন একটা রোগ, হ্যাঁ, সেই রোগেরও আবার প্রকারভেদ আছে। অর্থাৎ যে শুধু প্লেগ হলো, শুধু তো প্লেগ না, এই প্লেগটা হচ্ছে কোন ধরনের প্লেগ আপনার হয়েছে সেটা আপনাকে জানতে হবে। এখন মনে করে যদি জানা যায় যে আপনার এই ধরনের বা এই প্লেগটা হয়েছে, আপনার এই রোগটা হয়েছে, তখন আপনার চিকিৎসা ক্ষেত্রে সেটা চিকিৎসা করা সুবিধা হয়। এখন এই 3 ধরনের প্লেগ রোগ কি কি? বিউরোনিক প্লেগ, বিউরোনিক প্লেগ, নিউমোনিক প্লেগ, আর এটা হচ্ছে মেপটিসিমিক, মেপটিসিমিক প্লেগ, মেপটিসিমিক প্লেগ, নিউমোনিক প্লেগ, আর হচ্ছে বিউরোনিক প্লেগ। এই 3 ধরনের প্লেগ রোগ আমাদের হয়ে থাকে। আচ্ছা, প্লেগ রোগটা এমনই একটা রোগ যে রক্তের মাধ্যমে এটা কি করে, জীবাণুটা সমস্ত শরীরে, হ্যাঁ, পরিব্যাপ্ত হয়ে পড়ে, অর্থাৎ দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েক ঘন্টার মধ্যে এই রোগীর কিন্তু মৃত্যু ঘটে। আপনি যদি দ্রুত চিকিৎসা না করেন তাহলে কিন্তু এই রোগ যাদের হয়, প্লেগ যাদের প্লেগে যারা আক্রান্ত হন তাদের কিন্তু মৃত্যু অনিবার্জিত, খুব দ্রুত কিন্তু মৃত্যু হয়। এখন আসেন রোগের লক্ষণ। রোগের লক্ষণগুলো কি হয় দেখেন। কালাজ্বর ও সর্বাঙ্গে ব্যথা এই রোগের প্রথম লক্ষণ। কালাজ্বর অর্থাৎ আমরা বলি যে জ্বরটা আসলে আমাকে যায়ই না, এত ওষুধ খাবেন জ্বরের, এত ট্রিটমেন্ট করবেন, দেখবেন জ্বরটা যেন যেতেই চায় না। হ্যাঁ, থেকে থেকে জ্বরটা আসে, আবার চলে যায়, আবার আসে, এরকম বলি কালাজ্বর, মানে কালের পর কাল তার জ্বরটা রয়েই যাচ্ছে যেন। এবং সর্বাঙ্গে ব্যথা, আপনার সমস্ত শরীরে কি করবে, ব্যথা হবে। তাহলে প্রথম লক্ষণটা হচ্ছে আপনার এই কালাজ্বর ও সর্বাঙ্গে ব্যথা, এই 2টা জিনিস আগে খেয়াল করতে হবে। এবার আসেন বিউরোনিক প্লেগে বগলের ও কুচকির গ্রন্থিগুলো ফুলে ওঠে ও অতিশয় বেদনাদায়ক হয়। এখন এই যে বিউরোলিক যে প্লেগটা, এইটাই কি হয়, ওই লক্ষণটার পাশাপাশি আপনার বগলের নিচে এবং কুচকির নিচে কি হয়, ফুলে ওঠে। আপনার গ্রন্থিগুলো ফুলে উঠবে এবং প্রচন্ড ব্যথা হবে, যেটা সহ্যের সীমা ছাড়িয়ে যায়, এতটাই ব্যথা যন্ত্রণা করে। হ্যাঁ, এই 2টা জায়গায় তার গ্রন্থিগুলো ফুলে যায় এবং প্রচন্ড ব্যথা যন্ত্রণা হয়। নিউমোনিক প্লেগে শ্বাসতন্ত্র হতে শ্লেষ্মা ও কফ নির্গত হতে থাকে, যেটা আমরা কি বলি, ওই যে নিউমোনিয়া বলি। বাচ্চাদের হয়, বড়দেরও হয়, বাচ্চাদের বেশি হয় নিউমোনিয়া, যে সর্দি লেগেই থাকে, সর্দি বের হচ্ছে, গলায় কফ জমে আছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমরা বলি যে বুকে ঠান্ডা লেগেছে। হ্যাঁ, যে ওনার বুকে ঠান্ডা লেগেছে বা বাচ্চাটা বুকে ঠান্ডা লেগেছে, অতিরিক্ত ঠান্ডা লেগে তার নিউমোনিয়া হয়েছে, এরকম বলি। এই নিউমোনিকও একটা প্লেগ রোগ। ওই সময়টা কি হবে, তার এই যে কালাজ্বর, সর্বাঙ্গে ব্যথা, এইটার পাশাপাশি কি হবে, তার শ্লেষ্মা অর্থাৎ কফ এবং সর্দি অতিরিক্ত হবে, অনেক সময় নাক দিয়ে মুখ দিয়ে সেগুলো বের হবে। হ্যাঁ, তার শ্বাস নিতেও যেন কষ্ট হবে। আচ্ছা, এতে নিউমোনিয়া রোগের, আচ্ছা হ্যাঁ, এটা নিউমোনিয়া রোগেরও লক্ষণ। আচ্ছা, এবার আসেন নেপটিসিমিক প্লেগ। নেপটিসিমিক প্লেগ দেহে বিষাক্ত ক্রিয়ার ফলে রোগী সংজ্ঞাহীন হয়ে পড়ে, অর্থাৎ ওই যে রক্তের সাথে দ্রুত জীবাণুটা মিশে যায়
এতে অনেক সময় কি হয়, রোগী জ্ঞান হারিয়ে ফেলে, তার জ্ঞান থাকে না, শীঘ্রই মৃত্যুর মুখে সে পতিত হয়, জ্ঞান হারিয়ে ফেলে এবং খুব দ্রুত তার মৃত্যুর দিকে সে পতিত হয়। অর্থাৎ এই যে মেপটিসিমিক প্লেগ, এটা খুবই খুবই বাজে, খুবই মানে একটা ভয়াবহ একটা রোগ। হ্যাঁ, এইটাই অ্যাটাক হলে তো একদম মানে মৃত্যু অনিবার্য। হুম, অনিবার্জিত মৃত্যু। কারণ ডক্টরের কাছে যাওয়ারও অনেক সময় পাওয়া যায় না, হ্যাঁ, সুযোগ পাওয়া যায় না। যাই হোক, এখন এই রোগটা কিভাবে আসে, মানুষের ভিতরে কিভাবে সংক্রমিত হয়? এটা মূলত আপনার ইঁদুর দ্বারা আক্রমিত হয়। অর্থাৎ এই জীবাণুটা ইঁদুর নামে যে প্রাণীটা আছে, এই ইঁদুর বহন করে। প্লেগ রোগের জীবাণু হচ্ছে ইঁদুর বহন করে। আচ্ছা, কোনো জীবিত ইঁদুর না পেলে মানুষকে আক্রমণ করে এবং দংশনের সময় রোগ জীবাণু তার দেহে প্রবেশ করিয়ে দেয়। এখন মনে করেন ইঁদুর স্বাভাবিক আমাদের ঘরে বা ঘরের আনাচে কানাচে, ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় ইঁদুর থাকে, আমরা স্বাভাবিক ইঁদুর মারি। হম, ইঁদুর দেখলে ইঁদুর মারি, ইঁদুর নিধন করি। কিন্তু দেখা যাচ্ছে ওই ইঁদুর যদি আপনাকে কামড় দেয় বা আঁচড় দেয়, তাহলে কিন্তু আপনি ওই ইঁদুরটা যদি এই রোগের জীবাণু বহন করে থাকে, তাহলে দেখা যায় যে ইঁদুর কামড়ানোর ফলে আপনার এই জীবাণুটা আপনার শরীরের ভিতরে ঢুকে যাবে এবং আপনি প্লেগ রোগে আক্রান্ত হবেন। এখন মনে করেন যে এই আহ, ইঁদুর যদি প্লেগ রোগে আক্রান্ত বা এই জীবাণু বহনকারী ইঁদুর মারা গেছে, অন্য কোনো ইঁদুর এসে যদি সেই মৃত ইঁদুরের মানে শরীরে যদি মুখ দেয়, দাঁত দেয় বা নখ দেয় বা তার সংস্পর্শে যায়, তখন কিন্তু এই ইঁদুরগুলো কিন্তু ওই জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে যায়। এবং এইভাবে দ্রুত কিন্তু ইঁদুর থেকে ইঁদুর, ইঁদুর থেকে ইঁদুর, এইভাবে আস্তে আস্তে মানুষকে ভিতরে এই রোগের সৃষ্টি হয়। আচ্ছা, আচ্ছা, এভাবে হচ্ছে আপনার প্লেগ রোগ দেহ হতে অন্য দেহে বিস্তার লাভ করে, এইভাবে বিস্তার লাভ করে। যাই হোক, এবার আসেন এই রোগ কিভাবে আমরা নিবারণ করব। হুম, এই রোগ কিভাবে আমরা নিবারণ করব? রোগীকে অবিলম্বে হাসপাতালে পাঠাতে হবে, অন্যথায় পৃথক ঘরে আলাদা রাখতে হবে। অর্থাৎ এটা ছোঁয়াছুঁয়ি, এটা ছড়াতে পারে। অর্থাৎ সেহেতু কি হবে, এই রোগে যেসব রোগী আক্রান্ত হয়েছে তাদের দ্রুত হসপিটালে বা চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে, অন্যথায় তাকে পৃথক আলাদা একটা ঘরে রাখতে হবে। রোগীকে মশারির ভেতর রাখতে হবে, এই রোগীকে মশারির ভিতরে রাখতে হবে, অর্থাৎ তাকে ঢেকে রাখতে হবে একটা মানে আলো বাতাস খুব বেশি না যায় এরকম একটা জায়গায়। রোগীর মলমূত্র, শ্লেষ্মা, কফ, থুতু পরিশোধন করতে হবে। অর্থাৎ যেখানে সেখানে সে মলমূত্র ত্যাগ করতে পারবে না, আবার মানে নির্দিষ্ট একটা তার আলাদা একটা জায়গা করে দিতে হবে মলমূত্র ত্যাগের জন্য। তারপর তার কফ, থুতু যেখানে সেখানে ফেলা যাবে না, একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে এবং সেটা পরিশোধিত করতে হবে। হ্যাঁ, ডিডিটি ডিডিটি লোশন গৃহে ও প্রাঙ্গণে ছিটাতে হবে। হুম, ডিডিটি একটা পাউডার বা লোশন, এইগুলো কি করতে হবে গৃহ বা প্রাঙ্গণে, মানে যেসব জায়গায় ইঁদুর থাকার সম্ভাবনা থাকে, হ্যাঁ, সেসব জায়গায় হচ্ছে এগুলা ছিটাতে হবে। আর রুগী যদি থাকে ঘরে, সেই ঘরের আনাচে কানাচে ভিতরে সব জায়গায় এই ডিডিটি লোশনটা ছিটাতে হবে, স্প্রে করতে হবে। প্রত্যেক সুস্থ লোককে প্লেগের টিকা দিতে হবে। প্রত্যেক সুস্থ লোককে প্লেগের টিকা আছে, সেই টিকা দিতে হবে। যখন এই রোগে অনেক বেশি আম, সংক্রমিত হয় বা রোগীর সংখ্যা বেড়ে যায়, তখন দেখা যায় এটা সরকারি বেসরকারি ভাবে এই একটা পদক্ষেপ নেওয়া হয় টিকার জন্য। তো যারা মনে করবেন যে আপনি ঝুঁকিতে আছেন, তো তারা এই টিকাটা নিয়ে নেবেন।
ইঁদুর ধ্বংস করতে হবে। তারপর ইঁদুর ধ্বংস করতে হবে বা নিধন করতে হবে। আপনার বাড়িতে যদি ইঁদুর থাকে, আপনার বাড়ির আশেপাশে যদি ইঁদুর থাকে, হ্যাঁ, ঘরের আনাচে কানাচে যদি ইঁদুর থাকে, বা আপনার পাশের বাড়িতে যদি ইঁদুরের অনেক মানে উপদ্রব হয়, আপনার কি করবেন? পদক্ষেপ নেবেন এই ইঁদুর নিধনে। অর্থাৎ ইঁদুর থেকে আমরা সাবধান থাকবো, এবং এই ইঁদুর থেকে যেন আমরা প্লেগ রোগে আক্রান্ত না হই, সেটা আমরা যেন উম, নিজেরাই সচেতন হই এবং সতর্কতার সাথে যেন কাজগুলো করি। তো এই গেল হচ্ছে আমাদের আজকের দুইটা প্রশ্নের আলোচনা। প্লেগ রোগ কত প্রকার, কি কি প্লেগ রোগের লক্ষণগুলো কি, এবং একটি প্রতিষ্ঠানের স্বাস্থ্যসম্মত ছাত্রাবাস, এই দুইটা হচ্ছে প্রশ্নে আমরা আলোচনা করলাম। এবার আরেকটা ছোট প্রশ্ন, আরেকটুখানি এটাও সম্পর্কেও আপনারা জানেন এই রোগগুলো সম্পর্কে। তারপরে হচ্ছে আমি একটু জাস্ট আপনাদেরকে একটু মনে করিয়ে দেবো, যদি প্রশ্ন আসে যেন আপনারা 2-4 লাইন লিখতে পারেন। আহ সংক্রমণ সংক্রমণ সংক্রমক কাল কি? কলেরা, বসন্ত ও টাইফয়েডের যে কোনো একটি সংক্রমক কাল লিখুন। এখন দেখা যাচ্ছে যে এই সংক্রমক কাল, অর্থাৎ এই যে কলেরা, বসন্ত, টাইফয়েড, এই রোগগুলো আগে খুব খুব বেশি হতো। এখন এতটাই হয় না, কারণ এটার জন্য টিকা আছে, চিকিৎসা আছে, আমরা সেগুলা ব্যবহার করি বা নেই। যার কারণে এই রোগগুলো খুব বেশি এখন হয় না, কিন্তু তারপরেও রোগগুলো যে একেবারে নির্মূল হয়ে গেছে তা নয়। আচ্ছা, দেহে প্রবেশের পর হতে রোগ জীবাণু যে সময় পর্যন্ত ওই দেহের অবস্থান করে অন্যকে সংক্রমিত করতে পারে, যে সময়কে রোগ সংক্রামক কাল বলা হয়। অর্থাৎ একজন সংক্রমিত হয়েছে, তার কাছ থেকে আরেকজন সংক্রমিত হচ্ছে, এই যে সময়কালটা, এটাকে বলা হয় সংক্রমক কাল। আচ্ছা, নিম্নে কয়েকটি ব্যাধির উক্তিকাল ও রোগ সংক্রমক কাল দেওয়া হলো। উক্তিকাল এবং রোগ সংক্রমক কাল, অর্থাৎ আপনার হয়েছে, আপনার থেকে অন্যদের হবে, এই কালের একটা জাস্ট একটা চার্ট। হুম, কয়েকটা রোগের নাম এবং উক্তিকাল আর রোগ সংক্রমকের কাল। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি, জাস্ট আপনারা একটু মনে নেন। কলেরা, কলেরার উক্তিকাল হচ্ছে 12 দিন এবং রোগ সংক্রামক কাল হচ্ছে 6 সপ্তাহ। বসন্ত, বসন্তের উক্তিকাল হচ্ছে 12 হতে 14 দিন, 12 হতে 14 দিন এবং রোগ সংক্রামক কাল হচ্ছে 6 সপ্তাহ। টাইফয়েড, টাইফয়েড হচ্ছে উক্তিকাল হচ্ছে 1 হতে 4 দিন, 1 হতে 4 দিন এবং রোগ সংক্রামক কাল হচ্ছে 2 সপ্তাহ। এবার আসেন আহ ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে উক্তিকাল হচ্ছে আপনার 1 হতে 6 দিন, 1 হতে 6 দিন হচ্ছে এর উক্তিকাল এবং রোগ সংক্রামক কাল হচ্ছে 6 সপ্তাহ। এবার আসেন আহ, পানি বসন্ত, পানি বসন্ত আপনার উক্তিকাল হচ্ছে 8 হতে 15 দিন এবং রোগ সংক্রামকের কাল হচ্ছে আপনার 3 সপ্তাহ। এবার হাম, এটা কিন্তু এখনো হয়, আমরা হামের টিকা দেই, তারপরে হাম হয়। হাম হচ্ছে উক্তিকাল হচ্ছে আপনার 7 হতে 14 দিন, 7 হতে 14 দিন এবং রোগ সংক্রামক কাল হচ্ছে আপনার 8 সপ্তাহ। 8 সপ্তাহ হচ্ছে রোগ সংক্রামক কাল। এবার আসেন হুপিং কাশি, হুপিং কাশিটা হচ্ছে উক্তিকাল হচ্ছে এর 3 হতে 10 দিন, 3 হতে 10 দিন এবং রোগ সংক্রামক কাল হচ্ছে আপনার 3 সপ্তাহ। এবার আসেন ডেঙ্গু জ্বর, এটা একেবারে চলমান। এই মানে আমাদের দেশে ডেঙ্গু এখন মানে একদম খুব অ্যাভেলেবেল হয়ে গেছে। এটা প্রত্যেক জেলায়, প্রত্যেক গ্রাম গঞ্জে, শহরে, হ্যাঁ, যদিও শহর গুলোতে একটু বেশি হচ্ছে, তারপরেও কিন্তু এখন সব জায়গায় এই ডেঙ্গু জ্বরের রোগী পাওয়া যায়। ঠিক আছে। উম, আচ্ছা, তো ডেঙ্গু জ্বরের আসলে এভাবে কোনো উক্তি কাল বা রোগ সংক্রমণ কাল দেওয়া হয়নি। হ্যাঁ, তবে প্লেগ রোগ, প্লেগ রোগে দেওয়া আছে। প্লেগ রোগ মনে করেন 3 হতে 6 দিন, উক্তিকাল হচ্ছে 3 হতে 6 দিন এবং এর রোগ সংক্রমণ কাল হচ্ছে 3 সপ্তাহ।
খুবই কম, 3 সপ্তাহ। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের সংক্রমণকাল কি, এবং কলেরা, বসন্ত, টাইফয়েড ইত্যাদি রোগের হচ্ছে উঠতিকাল আর রোগ সংক্রান্ত আম, রোগ সংক্রামক কাল। হুম, এটা আসতে পারে, চার্ট আসতে পারে, এটা চার্ট বিভিন্ন যে কলেরা, বসন্ত, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া, পানি বসন্ত, হাম, হুপিং কাশি, প্লেগ, ডেঙ্গু জ্বর, এগুলার হচ্ছে আপনি উক্তিকাল এবং রোগ সংক্রমণ কালের একটা সময়সীমা জাস্ট ছক করে লিখে দেবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা প্রস্তুতি নেবেন আগামী পরীক্ষার জন্য। আহ, ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের সার্থকতা আপনাদের সাথে আলোচনা করে। আর যদি কোনো সমস্যা হয়, প্রবলেম হয় ক্লাসগুলো বুঝতে, বা কোনো জানার কিছু থাকে, আপনারা আমাদেরকে অবশ্যই বলবেন, গ্রুপে বলেন, বা ক্লাস চলাকালীন অবস্থায় আমাদের সাথে যদি আপনারা সরাসরি কথা বলেন বা জানতে চান, প্রশ্ন করেন, তাহলে আমাদের জন্য দেখা যায় ক্লাসটা নিতে আরো সুবিধা হয়। হ্যাঁ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।